প্রথম দিনে যুবসাথীতে 5.5 লক্ষ আবেদন। আজ থেকেই বিধানসভা ভিত্তিক ক্যাম্প চালু। স্বনির্ভর বাংলার কর্মসূচির প্রথম দিনই ব্যাপক সাড়া। প্রথম দিনেই 6 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। 6 লক্ষের বেশি আবেদনের 90% যুবসাথী প্রকল্পের জন্য, অর্থাৎ শুধুমাত্র যুবসাথী প্রকল্পেই প্রায় 5.5 লক্ষ আবেদন জমা পড়ল। স্বনির্ভর বাংলার অধীনে যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার সহ মোট 4 প্রকল্পের জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। বেকারদের জন্য ভাতা প্রকল্পের নাম বাংলার যুবসাথী। রবিবার থেকে শুরু হয়েছে ক্যাম্প, জায়গায় জায়গায় লম্বা লাইন। অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। রবিবার থেকে শুরু বাংলার যুবসাথী প্রকল্পের ক্যাম্প। বেকারদের জন্য ভাতা দেবে রাজ্য সরকার। তার আবেদন করতে প্রথম দিনে নানা জায়গায় লম্বা লাইন। फर्स्ट ऑफ ऑल मैं गवर्नमेंट को थैंक्स बोलना चाहती हूँ, क्योंकि बहुत सारे युवा है इधर कालिम्पोंग में जो अभी तक अनएम्प्लॉयड है, और वो समझ के हमारे बैंक अकाउंट पे 1500 पर मंथ दे रहे। इसके लिए बहुत बहुत शुक्रिया। এই প্রকল্পটা খুবই ভালো বেকার যুবকদের জন্য। ও নিজের কিছু একটু পড়াশোনা করতে পারবে, খরচা করতে পারবে, আর একটু আগে বাড়তে পারবে। এই প্রকল্পের লাভ নিয়ে গত 5ই ফেব্রুয়ারি ছিল রাজ্য বাজেট। সেখানেই ঘোষণা করা হয় অন্তত মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1,500 টাকা করে ভাতা দেওয়া হবে। প্রকল্পের নাম বাংলার যুবসাথী। আপাতত 5 বছর এই বেকার ভাতা মিলবে। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না এরকম বেকাররাই এই ভাতা পাবেন। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। अबाउट 30 लाख यूथ विल बी मोटिवेटेड एंड जनरेटेड। রবিবার থেকে বাংলার যুবসাথীর ক্যাম্প শুরু, চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। ফার্স্টে কন্যাশ্রী পেয়েছি, সেটা তো আমরা খুশি হয়েছিলাম। যুবতীদের জন্য আরেকটা নতুন প্রকল্প মমতা ব্যানার্জি এনেছে, ওটাতে আমরা খুবই আপ্লুত। মমতা ব্যানার্জি সারা সব সময় আমাদের পাশে রয়েছে। যারা বাড়িতে বসে রয়েছে, একদমই চাকরি বাকরি করতে পারছে না বা পায়নি এখনো অবধি, তো তাদের জন্য তো খুবই সাপোর্ট হবে এই জিনিসটা। দলমত নির্বিশেষে বাংলার যুবসাথী প্রকল্পের ক্যাম্প। 2 ছেলের জন্য ফর্ম নেব, লাইনে দাঁড়িয়ে আছি। বিভিন্ন রাজনৈতিক দল আমি তো দেখতে পাচ্ছি, আমি তো এখানকার ছেলে, আমি তো চিনি। সমস্ত রাজনৈতিক দলের ছেলেরাই আছে, তাদের মেয়েরাও আছে। আমি বামপন্থী। নিউজ 18 বাংলা। রাজ্যে এবার বেকার ভাতা। রবিবার থেকে ক্যাম্প শুরু। ভোটের বাংলায় বেকার ভাতা নিয়ে হাওয়া গরম। চাঁচলে যুবসাথীর ক্যাম্পে ভিড়ে ভিড়। তো আমরা বেকার, এই টাকাটা আমাদের পড়াশোনা থেকে কাজে লাগবে। যারা এখনো পর্যন্ত চাকরি বাকরির জন্য চেষ্টা করছি কিন্তু এখনো পাইনি, তাদের জন্য অনেক উপকার হবে। मैं गवर्नमेंट को थैंक्स बोलना चाहती हूँ, क्योंकि बहुत सारे युवा है इधर कालिम्पोंग में जो अभी तक अनएम्प्लॉयड है, हमारे बैंक अकाउंट पे 1500 पर मंथ दे रहे। इसके लिए बहुत बहुत शुक्रिया। মানুষ কিন্তু ধন্যবাদ জানাচ্ছে। মানুষ কিন্তু একটা এই ক্যাম্পে পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে। আমরা সেটাকেই সম্মান জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রকল্প ঘোষণার পরে এত উচ্ছ্বাস, মানুষের উপস্থিতি গ্রহণযোগ্যতারই প্রমাণ। কাউকে যদি বহুদিন বছরের পর বছর কাউকে না খাইয়ে রাখা হয়, তারপরে খিচুড়ির লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো, সেটা কি খুব গ্লোরিয়াস ব্যাপার? 50 টাকায় দিন চালাতে বলছেন, গুটকার পয়সার লাইনে দাঁড় করাচ্ছেন। কোন রকম লোভে পড়ে বাঙালি পা দেবেন না। বিজেপি আসবে, যারা ভাতা পাওয়ার যোগ্য অনেক বেশি পাবেন। বাংলার যুবসাথী এই প্রকল্পে বেকারদের অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য সরকার, মাসে মাসে 1,500 টাকা করে। রবিবার থেকে এর জন্য আবেদন শুরু। ক্যাম্পে ক্যাম্পে ভিড়ে ভিড়।
21-এর ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার ঘোষণা, আর 26-এর ভোটের আগে যুব সাথী। রাজনৈতিক মহলের মতে এই প্রকল্প তরুণ প্রজন্মের ভোটকে তৃণমূলের দিকে টানতে পারে, ঠিক যেমনটা হয়েছিল 21-এ। লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা ডিভিডেন্ড দিয়েছিল, মহিলারা ঢিলে ভোট দিয়েছিলেন তৃণমূলকে। 2021 সালে ক্ষমতায় ফেরার পরেই লক্ষ্মীর ভান্ডার চালু করে তৃণমূল সরকার। প্রথমে ছিল মাসে 500 টাকা। 2024-এর লোকসভা ভোটের আগে তা দ্বিগুণ করা হয়, 500 থেকে 1000। সেই ফলও 24-এর ভোট বাক্সে মিলেছে। 26-এও লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে করা হয়েছে 1500। এর সঙ্গে এবার চালু বেকার ভাতা। ন্যূনতম মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সীরা এই বেকার ভাতা পাবেন। সব জায়গায় লম্বা লাইন, এটাই প্রমাণ করে আমাদের রাজ্যের দারিদ্রতা কত। এই যে মানুষের ক্ষোভ, বেকারদের ক্ষোভ, সেই ক্ষোভটাকে প্রশমিত করে আমি ভোটের বৈতরণী পার হয়ে যাই। সারা দেশে কর্মসংস্থান যে হারে বাড়ছে, পশ্চিমবঙ্গে কিন্তু পরিস্থিতিটা অন্য। গোটা দেশে কর্মসংস্থানটা নেগেটিভ, পশ্চিমবঙ্গে উল্টো, কর্মসংস্থানটা বাড়ছে আর বেকারত্বের হারটা কমছে। প্রথম বামফ্রন্ট সরকারের আমলে পশ্চিমবঙ্গে বেকার ভাতা চালু হয়েছিল। 1978 সাল থেকে 1987 পর্যন্ত দেওয়া হয় বেকার ভাতা। শুরু হয়েছিল মাসে 125 টাকা দিয়ে, ধাপে ধাপে তা বেড়ে হয়েছিল 500 টাকা। বেকার ভাতা আবার ফিরল রাজ্যে। ভোটের বাংলায় জানিয়ে হাওয়া গরম। নিউজ 18 বাংলা। এসআইআর কি বিজেপির হাতিয়ার নাকি কাঁটা? পদ্ম শিবিরের একসময় দাবি ছিল এসআইআর এ বাংলায় 1 কোটি নাম বাদ যাবে। নির্বাচন কমিশনের হিসেব কি বলছে? নাম বাদ যেতে চলেছে 64 লক্ষের কিছু বেশি, আর এই নিয়ে হাওয়া গরম। নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইআরওদের হাতে। যদি ভুয়া মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইআরওদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি। ইআরওরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো, এবং ডিএম যদি আমাদের বক্তব্য না নেন, ভাইট করে, আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারবো। বিজেপি একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে নাম কাটাবার, কিন্তু এখনো পর্যন্ত সেটা 64 লাখে আছে, যেটা অন্য রাজ্যে ভোটার লিস্টে কারচুপির যে চক্রান্তটা সফল হয়েছিল, এই রাজ্যে সেটা হোঁচট খাচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর শুনানির ডেডলাইন ছিল শনিবার। শনিবারের হিসেব অনুযায়ী 64,81,595 জন ভোটারের নাম বাদ যেতে পারে। এ নিয়ে ফের রাজ্য রাজনীতির হাওয়া গরম। কারণ এসআইআরকে একাধিকবার হাতিয়ার করার চেষ্টা করেছে বিজেপি। পদ্ম নেতাদের গলায় শোনা গিয়েছে হুঙ্কার। দাবি করেছেন এ রাজ্য থেকে প্রায় 1 কোটি ভোটারের নাম বাদ যাবে, যা তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব ফেলবে। 1 কোটি নাম বাদ যাবে লিখে রাখুন, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। আমরা ডেট বানিয়ে দিয়েছি, নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ফর্ম রয়েছে, আমরা বসে আছি নাকি? আপনাদের বলি রাখতে পারবে না। নির্বাচন কমিশনের হিসেব কিন্তু বলছে নাম বাদের সংখ্যাটা 1 কোটির থেকে অনেকটাই কম হতে পারে। এতে কি চাপে পদ্ম শিবির? 28 তারিখের পরে এই বিষয়ে আমরা বিবৃতি দেব। 28 তারিখের আগে দেব না, আগে ওনারা পুরো তালিকা বার করুন, তারপর আমরা বলবো। বিজেপি একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে নাম কাটাবার, কিন্তু এখনো পর্যন্ত সেটা 64 লাখে আছে। এই যে বিজেপি নেতারা বলেছেন 1 কোটি 2 কোটি বাদ দেবো, লাখ লাখ রোহিঙ্গা আছে বাদ দেবো, একজন রোহিঙ্গাকে ভোটার লিস্টে চিহ্নিত করতে পারেনি নির্বাচন কমিশন। যেভাবে মানুষকে ভয় দেখিয়েছে, হ্যারাস করেছে, মৃত্যুর মিছিল তৈরি করেছে, মানুষ তার জবাব দেবে। যেটা অন্য রাজ্যে ভোটার লিস্টে কারচুপির যে চক্রান্তটা সফল হয়েছিল, এই রাজ্যে সেটা হোঁচট খাচ্ছে। এসআইআর এর শুনানি শেষ, কত নাম বাদ যাবে তা নিয়ে রাজনীতির হাওয়া গরম। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। নিউজ 18 বাংলা। শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির পোড়াঝাড়ে তুলকালাম। বালি পাথরের সিন্ডিকেট নিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষ, মার পাল্টা মার, তৃণমূল কর্মীর দোকানে আগুন। চাঞ্চল্যকর এই অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। তিনি অবশ্যই অভিযোগ মানতে নারাজ।
বালি বোঝাই লরি আটকানো নিয়ে বিবাদ, সেখান থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। আগুন ধরিয়ে দেওয়া হয় তৃণমূল কর্মীর দোকানে। শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির পোড়াঝাড়, এখানকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্য রাজু মণ্ডল। অভিযোগ, তিনি বালি পাথরের কারবার করেন। শনিবার রাতে পোড়াঝাড় এলাকায় ঢোকে একটি বালি বোঝাই গাড়ি, বাধা দেন স্থানীয়রা। সেখানে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা জ্যোতিষ বর্মনও। অভিযোগ, তিনিও একটা সময় বালি পাথরের কারবার করতেন, কিন্তু রাজু মণ্ডলের দাপটে তা বন্ধ হয়ে যায়। সেই রাজুর গাড়ি আটকাতেই গোলমাল শুরু, মার পাল্টা মার। অভিযোগ, আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূল নেতা জ্যোতিষ বর্মনের মুদির দোকানে। ওরা 12:30-1টা নাগাদ এরা আমার দোকানে শাটার ভেঙে আগুন জ্বালা দিল। কি করছি আমি? পঞ্চায়েত হয়ে বিচার করবে জনগণের, ও আগুন লাগায় কি করে? আমার ওয়াইফ প্রেগন্যান্ট, আমার ছেলের এক্সাম, বাবা অসুস্থ, আমি কিভাবে সংসার চালাবো? আমি পঞ্চায়েতের শাস্তি চাই, পঞ্চায়েতের অ্যারেস্ট চাই, দল একই করি। কিন্তু সুকান্ত কর বলে একজন আছে, এর মদত পুষ্টে এই গ্রুপটা তৈরি করছে। এই গ্রুপটা হওয়াতে আমরা সাধারণ মানুষ ঠিক মতো কিছু করতে পারতেছি না। যার বিরুদ্ধে অভিযোগ, সেই রাজু মণ্ডল উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি। তার দাবি, তিনি সিন্ডিকেট চালান না, হামলার সঙ্গেও কোনো যোগ নেই। আমি একজন পঞ্চায়েত মেম্বার, আমি কি করে সিন্ডিকেটের কাজ করতে পারি? মারলে যারা তারা সম্পূর্ণ সব বিক্রি করে। কি হয়েছিল? একজন এক গাড়ি বালু ফেলতে গেছে, তো সেখানে ওকে বাধা দিচ্ছে। আমাকে ডাকলো, আমি গেলাম ওখানে, বললাম ভাই গালাগালি কেন দিচ্ছে? ব্যাস এতে কথা বলতে বলতে একেবারে সবাই মেরা লাঠি আর রড হাসুয়া দিয়ে ওকে যে চড়াইছে সঞ্জয়কে, কোনো মতো প্রাণে ওখান থেকে বেঁচে আসি। দোকানটা কারা পুরালো? আমি তো মেডিকেলে অ্যাডমিট হয়ে গেছি, এখন ওটা তো আমি বলতে পারবো না। পুলিশকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে। খবর পেয়ে আমি জেলা প্রশাসন এবং সিপি সাহেব অন্যান্য পুলিশদের বলি, পুলিশের সাথে কথা হয়েছে, প্রশাসনের সাথে কথা হয়েছে, জেলা সভানেত্রীর সাথেও কথা হয়েছে। আমি পুলিশকে বলেছি পুলিশের মতো কাজ করবে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। জলপাইগুড়িতে সিন্ডিকেট সংঘর্ষ, অভিযোগের আঙুল তৃণমূলের পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডলের দিকে। 3 বছর আগে তিনি পঞ্চায়েত সদস্য হন, আর তারপর থেকে আমূল বদল। আগে থাকতেন একচালায়, আর এখন তার 4তলা পেল্লাই বাড়ি। দেখুন, টিনের চাল, ইটের দেওয়াল, ছোট্ট একটা বাড়ি। এই বাড়ির মালিক রাজু মণ্ডল। পঞ্চায়েত সদস্য হওয়ার পর এখন তার বিশাল বাড়ি। পঞ্চায়েত সদস্যর 4তলা পেল্লায় বাড়ি। আগে একচালা, আর পঞ্চায়েত সদস্য হওয়ার পরে 4তলা। মাত্র 3 বছরে এমন আলিশান বাড়ি হলো কিভাবে? স্থানীয়দের অভিযোগ, জলপাইগুড়ির পোড়াঝাড় পঞ্চায়েতের তৃণমূল সদস্য হওয়ার পর থেকে ভোল বদলে যায় রাজুর। শুরু করেন বালি পাথরের কারবার, জমির কারবার। অবৈধভাবে জমি বিক্রি করে, আর হচ্ছে এই বালু পাথরের বিজনেস ওরা অবৈধভাবে করে। ঘাটে কোনো রয়্যালিটি নেই, ওদের একটা গ্যাং, মহিলাদের আর ছেলেদের নিয়ে ওরা এই কাজগুলো চালায়। শনিবার রাতে এই রাজুর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। পোড়াঝাড় এলাকায় ঢোকে বালি বোঝাই গাড়ি, সেই গাড়ি আটকান স্থানীয়রা। তাদের সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতাও। এই সময় রাজুর দলবল হামলা চালায় বলে অভিযোগ। একসময় এই রাজু দিনমজুরি করে সংসার চালাতেন। 2012 সালে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা, এরপর পদও পান রাজু। 2023 সালে পঞ্চায়েত সদস্য হন। অভিযোগ, এরপর থেকেই রাজু মণ্ডল একেবারে বদলে যান। শুরু করেন বালি পাথর এবং জমির কারবার। গত বুধবার শিলিগুড়ির কাওয়াখালীতে মহানন্দার চর দখলমুক্ত করে সেচ দফতর। এই জমি রাজুর দলবলই দখল করেছিল বলে অভিযোগ। ও আগে থেকে গুন্ডামি করতো, তারপর আবার পঞ্চায়েত হওয়ার পরে তখন আবার গুন্ডামি বেড়ে গিয়েছে, আর সবাইকে মারধর করে, এরকম করে গুন্ডামি করে বেড়ায়। না না স্যার, ও ওগুলাতে জড়িত নয়। কারণ আমি ওর ছোট কাকিমা, আমাদের একই ফ্যামিলি। আমি কি সেটা জানতাম না? যদি জমির দালালি করে থাকতো। এটা ওরা ভুল অভিযোগ করতেছে, কারণ সামনে আমি যতটুকু বুঝতেছি সামনে ইলেকশন আছে, মানে যে কোনো ভাবে পঞ্চায়েতকে ফাঁসানোর চেষ্টা করতেছে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।
জলপাইগুড়ির পোড়াঝাড়ে সিন্ডিকেট সংঘর্ষ, অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার 5 জন। বালি বোঝাই গাড়ি আটকানো ঘিরে রীতিমতো উত্তেজনা। পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে হামলার অভিযোগ। তৃণমূল কর্মীর দোকানে আগুন ধরানো হয়, পাল্টা মারধরের অভিযোগ পঞ্চায়েত সদস্যের। অন্যদিকে নজর রাখবো শিশু পাচারের ঘটনায় গ্রেফতার 3, অভিযোগের 24 ঘন্টার মধ্যে পূর্ণিয়া থেকে নিখোঁজ শিশুকে উদ্ধার মালবাজার পুলিশের। রকি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রকি, কিভাবে পুলিশের জালে এই পাচারকারীরা? দেখো, আমরা প্রথমে বলে রাখতে যাবো, শিশু পাচার কাণ্ডে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার হয়েছে 3। অভিযোগ দায়ের হওয়ার 24 ঘন্টার মধ্যে কিন্তু মালবাজার থানার পুলিশ পূর্ণিয়া থেকে সেই শিশুকে উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে গত 12 ফেব্রুয়ারি ওদ্রাবাড়ি এলাকার তুর্কি সাহানি ছোট শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং তারা সন্দেহ করে পাশেরই এক মহিলাকে এবং প্রথমে তাকে সন্দেহবশত পুলিশকে জানানোর পর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ এবং সেই মহিলা কিন্তু স্বীকার করে তার স্বামী 30,000 টাকার বিনিময়ে পূর্ণিয়ার একটি লোকের কাছে সেই শিশুকে বিক্রি করে দিয়েছে। এরপর পুলিশ তদন্তে নামে এবং ইতিমধ্যে কিন্তু সেই শিশুকে উদ্ধার করেছে এবং অভিযুক্তদেরকে इसका फैमिली भी टेंशन में था। आज बच्चा मिल गया, हम लोग बहुत खुश है। पुलिस प्रशासन भी हम लोग का साथ दिया। जो आज का दिन में हम लोग का बच्चा हम लोग का साथ, मतलब हम लोग गांव का बच्चा हम लोग को मिल गया, हम लोग बहुत खुश है। পরীক্ষার মরশুম শেষ হয়েছে, মাধ্যমিক চলছে, উচ্চ মাধ্যমিক। এরকম সময়ে কারেন্টের দেখা নেই। অভিযোগ, কুলতলির প্রায় 10টি গ্রামে বেশিরভাগ সময় কারেন্ট থাকে না, যখন থাকে তখনও লো ভোল্টেজ, ফলে লম্পের আলোই ভরসা তাদের। কারেন্ট আছে কিন্তু লো ভোল্টেজ, তাই বাল্ব জ্বলে টিমটিম করে। বাল্ব প্রায় জ্বলেই না, পড়াশোনা করতে ভরসা, তাই লম্পের আলো। অভিযোগ, বেশিরভাগ সময় কারেন্টই থাকে না, যখন থাকে তখন এতই লো ভোল্টেজ যে ঠিকমতো বাল্বও জ্বলে না। সন্ধে হলে তাই লম্পের আলোয় পড়াশোনা। এই দুর্ভোগের ছবি দক্ষিণ 24 পরগনার কুলতলির প্রায় 10টি গ্রামে। পরীক্ষার মরশুম চলছে, তার মধ্যে কারেন্ট নিয়ে এই ভোগান্তি। এখানে কারেন্ট থাকে না এবং কারেন্ট থাকলেও ভোল্টেজ থাকে না, তার জন্য ল্যাম্প জ্বালিয়ে পড়তে হয়। অনেকটাই অসুবিধা হচ্ছে, যেহেতু কারেন্ট আছে কিন্তু ভোল্টেজ নেই আমাদের এখানে। মাধ্যমিকের আগে থেকে এরকম হচ্ছে। অভিযোগ, কুলতলির বৈকুণ্ঠপুর এবং গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 3 মাস ধরে এই হাল। কারেন্টের প্রচুর সমস্যা, সারাদিন তো এমনি লোডশেডিং, তারপরে আবার লো ভোল্টেজ। এখন পরীক্ষার সময় ছেলে মেয়েরা পড়তে পারছে না, ল্যাম্প জ্বালিয়ে পড়তে হচ্ছে। এরকম 2 মাস 2.5 মাস হয়ে গেছে। ইলেকট্রিক অফিসকে জানাননি? জানিয়েছি বহুবার, উত্তর হ্যাঁ আমরা করে দেবো, কিন্তু তারা কেউ আসে না এখানে। কুলতলির জামতলায় রয়েছে ইলেকট্রিক সাবস্টেশন। এখান থেকে প্রায় 23 কিলোমিটার দূরে বৈকুণ্ঠপুর এবং গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত। কুলতলি পঞ্চায়েত সমিতির দাবি, এর মাঝে আর কোনো সাবস্টেশন না থাকায় নাকি বিদ্যুৎ নিয়ে এরকম ভোগান্তি। ব্যাপারটা আমাদের জানা। মহিপীর কোস্টালে ওখানে কারেন্টের খুব প্রবলেম, সেটাও জানি। মাধ্যমিকের পড়াশোনার জন্য খুব ডিস্টার্ব হচ্ছে, তাও জানি। প্রচুরভাবে চেষ্টা করছি যাতে বিদ্যুতের ঘাটতিটা পূরণ করা যায়। যতক্ষণ পর্যন্ত না সাবস্টেশনটা কমপ্লিট না হবে, অবশ্য জায়গা এখন হ্যান্ডওভার হয়নি, জায়গাটা হ্যান্ডওভার হয়ে গেলেই খুব শীঘ্রই দ্রুত কাজের গতিটা বাড়বে এবং সমস্যাটা সমাধান হবে। কুলতলি থেকে ক্যামেরায় রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। গ্রামে নতুন রাস্তা তৈরি হয়েছে, কিন্তু স্থানীয়দের দাবি তাতে লাভের লাভ কিছুই হয়নি, কারণ নতুন রাস্তার মাঝে করা হয়নি কালভার্ট, ফলে রাস্তা তৈরি হলেও ভোগান্তি মেটেনি। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 16.5 লক্ষ টাকা। সরকারি বোর্ডে লেখা 500 মিটার রাস্তা হয়ে গিয়েছে, অথচ রাস্তা হয়েছে 1 কিমি 200 মিটারে। ঝাড়গ্রামের বিনপুর 2 নম্বর ব্লকে লালজল মোড় থেকে লালজল পর্যন্ত স্থানীয়দের অভিযোগ, এত বছর পর পাকা রাস্তা হয়েও লাভ হচ্ছে না।
কারণ রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে মাঝে পড়ে কালভার্ট, ভাঙা বাঁশের কালভার্ট, এর মেরামতি হয়নি, নতুন কালভার্টও তৈরি করা হয়নি, তাই নতুন রাস্তা হলেও ভোগান্তি কমেনি বলে অভিযোগ। এই যে কালভার্টটি রয়েছে, এই কালভার্টটি ভেঙে গেছিল এবং পরবর্তী ক্ষেত্রে বাসের শাখাও তারা তৈরি করেছিলেন। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত এবং স্থানীয় নেতৃত্বদেরকে তারা জানিয়েছিলেন, কিন্তু স্থানীয় নেতৃত্বরা কোনো রকমের কোনো কর্ণপাতই করেননি। কষ্ট তো হচ্ছেই, এছাড়া রাস্তা আছে বাট কিন্তু অনেকটা ঘুরতে হবে। আমরা বলি যে রাস্তাটা ভালো হলেই সবারই সুবিধা হয়। খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, খুব সমস্যা। এটা আজকে 6-8 মাস হয়ে গেল বর্ষায় ভিজেছে, ভাঙা অবস্থায় পড়ে আছে। সাইডে বাইক পেরাচ্ছে, 4 চাকা পেরায়নি। টুরিস্ট স্পট যারা আসছে তারা ওখানে গাড়ি রেখে দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে আর কি। পথশ্রী জেলা থেকে তো হয়েছে, লাল জল কালভার্টটা ভেঙে গেছে, সেটার অভিযোগ করেছে গ্রামের মানুষ। আমি ভিডিওকে আমি জানিয়েছি বলকে, তারা দেখে গেছে, তারা বলেছে ব্যবস্থা করব। লাল জল অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এরিয়া, আমরা ইতিমধ্যেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। ফান্ড অ্যালটমেন্ট হলেই ওটার কাজকর্ম শুরু করা যাবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। পূর্ব কলকাতার জলাভূমিতে টাকা ওড়ে, নরেন্দ্রপুরে অর্থই অনর্থ। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ রিপোর্ট। এখানে একটা বড় টাকার লেনদেন যদি না হয় তাহলে এই জিনিস হতে পারে না, কারণ এখানে অনেক দালাল, সমাজ বিরোধী তারা এখানে জড়িয়ে, এবং যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে পার করা উচিত বলে মনে হয়। 25শে জানুয়ারি রবিবার নরেন্দ্রপুরের নাজিরাবাদের গোডাউনে ভয়াবহ আগুন লাগে, প্রাণ যায় বেশ কয়েকজনের। দুটি গোডাউন পুড়ে ছাই। পোড়া ছাই থেকে উঠেছে অনেক প্রশ্ন, তার মধ্যে অন্যতম জলাভূমি বুঝিয়ে এত সব বেআইনি নির্মাণ হলো কিভাবে। অভিযোগ, গত বেশ কয়েক বছর ধরে পূর্ব কলকাতার একের পর এক জলাভূমি বুঝিয়ে নির্মাণ হয়েছে, যা রুখতে হয়েছে একের পর এক এফআইআর। শুধু তাই নয়, জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও। অভিযোগ, এত কিছুর পরেও তেমন কোনো পদক্ষেপই করা হয়নি। অনেকেই মনে করছেন আসলে এই জলাভূমিতে শুধু জল আর ভূমি নেই, আছে বিপুল টাকার খেলা, যা স্পষ্ট হয়ে গিয়েছে চুক্তিপত্রে। দেখুন নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। 2023 সালের 10ই মে গোডাউনের মালিকের সঙ্গে ওয়াও মোমোর চুক্তি হয়। 15 বছরের জন্য চুক্তি। চুক্তি অনুযায়ী 11,000 বর্গফুটের গোডাউনে মাসে ভাড়া 2,70,000 টাকা। মাসে ভাড়া বাকি থাকলে 18% সুদসহ মেটাতে হবে। 3 বছর পরে ভাড়া বাড়বে, 2,70,000 থেকে বেড়ে হবে মাসে 3,10,500 টাকা। এরপর প্রতি 3 বছর অন্তর 15% হারে বাড়বে ভাড়া। প্রথমবারের অ্যাডভান্স 8,10,000 টাকা, সিকিউরিটি ডিপোজিট 10,80,000 টাকা। চুক্তিতে এও উল্লেখ রয়েছে 11,000 বর্গফুটের গোডাউনে কোনো দাহ্য বস্তু মজুত করা যাবে না, রাখা যাবে না গুলি, বারুদ, রাসায়নিক এবং বিপজ্জনক সামগ্রী। কিন্তু অনেকেরই প্রশ্ন, জলাভূমি বুঝিয়ে গোডাউন তৈরি হলো কিভাবে? যে কোনো ভাড়ার চুক্তিতে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, কোনো দাহ্য পদার্থ রাখা যাবে না, সেটা দেখার দায়িত্ব যেমন যিনি ভাড়া দিচ্ছেন, আবার যিনি রাখছেন, দায় সব পক্ষের। এগুলো কিন্তু আমার মনে হয় প্রশাসনের খতিয়ে দেখা দরকার, এবং এখানে একটা বড় টাকার লেনদেন যদি না হয় তাহলে এই জিনিস হতে পারে না, কারণ এখানে অনেক দালাল, সমাজ বিরোধী তারা এখানে জড়িয়ে। এটার একটা সম্পূর্ণরূপে তদন্ত হওয়া দরকার, এবং যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে পার করা উচিত বলে মনে হয়। টাকার পাহাড়েই কি চাপা পড়ে যাচ্ছে বিঘার পর বিঘা জলাজমি? টাকার জোরেই কি জলাজমি বুঝিয়ে গড়ে উঠেছে একের পর এক বেআইনি নির্মাণ? তা না হলে হাইকোর্টের নির্দেশের পরেও বেআইনি নির্মাণ বন্ধে কেন কোনো পদক্ষেপ করা হয়নি, এ প্রশ্ন অনেকেরই। গত বছরেরই 8ই ডিসেম্বর বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ ছিল, পঞ্চায়েতের দেওয়া নির্মাণের অনুমোদন জলাজমিতে কিনা খতিয়ে দেখতে হবে, তারপরে অনুমোদন বাতিল করতে হবে, ভেঙে দিতে হবে অবৈধ নির্মাণ। 505টি বেআইনি নির্মাণ চিহ্নিত করেছিল জলাভূমি কর্তৃপক্ষ। এর মধ্যে ওয়াও মোমো এবং ডেকোরেটরের গোডাউনও ছিল বলে দাবি, যেখানে গত মাসে আগুন লাগে।
500 জায়গা এরকম চিহ্নিত করা হয়েছে যেগুলো বেআইনি নির্মাণ হয়েছে, জলাজমি বুঝিয়ে নির্মাণ হয়েছে এবং ভেঙে দেওয়ার অর্ডার হয়েছে। প্রশাসন কিন্তু একটির পর একটি অজুহাতে দেখিয়ে গেছে, কিন্তু সেই অর্ডারের কার্যকারিতা কিছু করেনি। আজকে যদি হাইকোর্টের অর্ডার মান্যতা দিত তাহলে কিন্তু একটা আনন্দপুরে এতগুলো প্রাণ হারাতো না। যেগুলো ওয়েটল্যান্ড এরিয়া যে প্লটগুলো, সেই প্লটগুলোতে যে বেআইনি নির্মাণ হয়েছে ইমিডিয়েটলি হাইকোর্টের অর্ডার ছিল সেগুলো ভেঙে দিতে হবে, কিন্তু আজকে প্রশাসন এখনো অবধি ভাঙতে পারেনি। প্রশাসনকে টাকার বিনিময়ে এই ধরনের বেআইনি নির্মাণ করা হচ্ছে। হাইকোর্টের একদম স্পেসিফিক অর্ডার আছে যে 500টা প্লট চিহ্নিত করা হয়েছে ইমিডিয়েটলি সেগুলোকে ডেমলিশ করতে হবে। প্রত্যেক দিনই একটা করে নতুন করে অজুহাত। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া পূর্ব কলকাতার এই জলাজমির বুকে কিভাবে অবৈধ নির্মাণ হয়েছে দেখুন। এটা নরেন্দ্রপুরের নাজিরাবাদের স্যাটেলাইট ছবি। 1985 সালের নরেন্দ্রপুরের খেয়াদহ এলাকায় তখন বিস্তীর্ণ জলাভূমি। এরপরে ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। জলাভূমিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ। যত দিন গিয়েছে ততই জলাভূমি বুঝিয়ে তৈরি হয়েছে বেআইনি নির্মাণ। এবার দেখুন 2025 সালের ছবি। ভালো করে দেখুন, 1985 সালে পূর্ব কলকাতা জলাভূমি ছিল সবুজে সবুজ, আর এখন 2026-এ সেখানে একের পর এক নির্মাণ। সব জলাভূমি তুমি এই তো জল দেখা যাচ্ছে, পয়সাতে সবকিছু হচ্ছে। হ্যাঁ, পয়সাতে সবকিছু হচ্ছে। তো ভেড়ি ছিল, জলা তখন আমার বাবার ঠাকুরদারা তখন ওই ভেড়িতে নাইট গাইড করতো, মাছ চাষ হতো। তারপর আস্তে আস্তে সব তুলে দেওয়া, সব এখন ভরাট হয়ে গেছে। সব বেআইনি নির্মাণ, সব বেআইনি। লোভের টানে আইনকে বুড়াঙুল দেখিয়ে পূর্ব কলকাতা জলাভূমিতে একের পর এক গড়ে উঠছে ইমারত, যে ইমারত আদতে এক একটা মরণ ফাঁদ। এই সিস্টেম বদলাবে কি? কবে বদলাবে? উত্তরের অপেক্ষায় আমরা সবাই। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা।